নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি নিউজ টপ 9। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, ডিজে হুমকি মামলায় এবার অভিষেকের কণ্ঠস্বর পরীক্ষা। 30শে জুন আদালতে গিয়ে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেককে। সিআইডির আবেদন মঞ্জুর বিধাননগর মহকুমা আদালতের। 5ই মে বিধানসভা ভোটের রেজাল্টের পরের দিন অভিষেকের বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন রাজীব সরকার নামে এক ব্যক্তি। এফআইআর রুজু করে তদন্তে নামে বিধাননগর সাইবার থানা। সম্প্রতি সেই মামলার তদন্তভার হাতে নেয় সিআইডি। 16ই জুন অভিষেককে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। এবার অভিষেকের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হবে বলে খবর। প্রচারের সময় ভোটের রেজাল্টের পরে ডিজে বাজানোর হুমকি দিয়ে ঠিক কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনানো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আর 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। যারা আমাদেরকে এসে ধমকাচ্ছে, বাংলার মাটিতে এসে বাঙালিকে চমকাচ্ছে, উল্টা করকে লটকা দেগা, আমি বলবো যে সৎ সাহস থাকলে 4 তারিখ বাংলায় থাকবেন। বেলা 12টার পর কথা হবে, দেখা হবে। কে কাকে উল্টো করে টাঙায় বাংলার মানুষ দেখিয়ে দেবে 4 তারিখ। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী দুদিন আগে বলেছে যে 23 তারিখ তৃণমূলের লোকেদের বলবো বাড়ি থেকে বেরোবেন না। আমি অমিত শাহকে বলবো, এখানে ক্যামেরা রয়েছে, গুজরাটের গুন্ডা এসে বাঙালিকে থ্রেট দেবে না। আপনারা ভয় অন্য জায়গায় গিয়ে দেখান। আর আপনি যদি বাপের বেটা হন আর বুকের পাটা থাকে, 4 তারিখ বিকেল বেলা বাংলায় থাকবেন। আপনার সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি কে নিয়ে এই বাংলায় থাকবেন। দেখা হবে বেলা 12টার পর, কথা দিয়ে যাচ্ছি। এই যে অভিযোগগুলো আপনারা শুনলেন, ঠিক এই অভিযোগগুলোকে হাতিয়ার করেই রাজীব সরকার নামে এক ব্যক্তি তিনি পুলিশের কাছে যান এবং অভিযোগ দায়ের করেন। তিনি ঠিক কি জানিয়েছিলেন, শোনাবো। 2026 সালে ভোটের সময় যে বক্তব্যগুলো, রাজনৈতিক বক্তব্যগুলো রেখেছিলেন, তাতে কিছু উনি শব্দ ব্যবহার করেছেন যে শব্দগুলো অসাংবিধানিক। এবং যেটা আরো সমস্যা, সেটা হচ্ছে জনপ্রতিনিধি আইন অনুসারে যেহেতু উনি একজন জনপ্রতিনিধি, তিনি কখনোই পারেন না এইভাবে বক্তব্য রেখে সমাজের মানুষকে উত্তেজিত করতে। তো সেটার বিরুদ্ধেই অভিযোগটা করা হয়। লাইফের রিস্ক তো আমার রয়েছেই, কারণ আমাকে এনকাউন্টার করার পরিকল্পনা হয়েছে, সেটা জানানো হয়েছে আপনার নির্বাচন কমিশনকে ভোটের সময়। এবং আমি কারা কারা কোন কোন পুলিশ অফিসার এনকাউন্টার করছেন, তাদের মানে করার প্ল্যানিং করেছিলেন, তাদের নাম দেওয়া হয়েছে। তার মধ্যে একজন অলরেডি ইডির কাছে অ্যারেস্ট হয়েছে। তো ভয় তো একটু থাকবেই, কারণ একটা তো এটা বড় সিন্ডিকেট, কারণ এখানে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। তো সেই দুর্নীতির মধ্যে যে সমস্ত পুলিশ অফিসাররা রয়েছেন, আপনি শুধু তো রাজনৈতিক বিদ্যা নেই, এর মধ্যে পুলিশের একটা বৃহৎ অংশ রয়েছে। তো তাদেরও তো সামনে আসাটা খুব জরুরি, না আসলে তো এই দুর্নীতি চক্র কোনোদিন ভাঙবে না। দুজনেই বিরোধী, প্রত্যেকেই দাবি করছে তারাই আসল তৃণমূল, কিন্তু শাসক দল বিজেপি নয়। দুপক্ষেরই লক্ষ্য একে অপরকে খাটো করা। কলতলা ঝগড়ার মতো পরিস্থিতি। বিরোধী তৃণমূলের মধ্যে বিস্তর খেয়ে ঘিরে বেনজির নাটক দেখল বিধানসভা। জোড়াফুলি নেতাদের মধ্যে লড়াই দেখে চওড়া হাসি বিজেপির। আসল দাবি করা তৃণমূল পালিয়ে গেল। আপনাদের এই দৈন্য দশার জন্য আমরা দায়ী না। বিধানসভায় যেন তৃণমূলের যাত্রাপালা। ওয়াকআউট করলেন ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়করা। বিক্ষোভ আমল না দিয়ে কক্ষে গ্যাঁট হয়ে বসে থাকলেন মমতাপন্থী বিধায়করা। দুই তৃণমূলের কুস্তি দেখে বিদ্রূপ মুখ্যমন্ত্রীর। বুধবার রাজ্যপালের ভাষণের উপর আলোচনা ছিল বিধানসভায়। সেখানে রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনা কম, তৃণমূলের দুই শিবিরের বক্তাদের একে অপরকে বিদ্রূপ আক্রমণই যেন মুখ্য হয়ে উঠল। বিরোধীদের নিশানায় শাসক দল থাকবে, এটাই বারংবার দেখেছে বঙ্গ রাজনীতি। কিন্তু অষ্টাদশ বিধানসভা অন্য ঘটনার সাক্ষী থাকছে। শাসক
আক্রমণের নিশানায় নয়, বরং প্রধান বিরোধী দল একে অপরকে নিশানা করতে ব্যস্ত। মুখ্যমন্ত্রীর বক্তব্য যখন শেষের পথে, তখন আচমকা কক্ষ ত্যাগ করেন ঋতব্রতপন্থী বিধায়করা। তারপরই পরতে পরতে নাটক। বেরিয়ে যাওয়ার আগে ঋতব্রতদের শিবিরে থাকা ফিরহাদ হাকিম এগিয়ে যান শোভনদেব চট্টোপাধ্যায়ের দিকে। কালীঘাট তৃণমূলের বিধায়কদের যেন ওয়াকআউটের ইঙ্গিত দেন কলকাতা বন্দরের বিধায়ক। ফিরহাদ হাত দেখান কুণালের দিকেও। শেষমেশ একাই বিধানসভা কক্ষ থেকে বেরিয়ে যান ফিরহাদ। ঋতব্রত ক্যাম্প ফাঁকা হয়ে যাওয়ার পর গলার জোর আরও বাড়ে কালীঘাট তৃণমূলের। ঋতব্রতদের বিরুদ্ধে গুচ্ছের দুর্নীতির অভিযোগ তোলেন কুণাল। হাতের সামনে মুখ্যমন্ত্রীকে পেয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। চিফ মিনিস্টার যা যা অ্যাকশন নিচ্ছেন পূর্ণ সমর্থন করছি, কিন্তু যারা যারা হঠাৎ তৃণমূলের সঙ্গে ঝগড়া করে বাঁচার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে একটাকে বাঁচতে দেবেন না। শাসক দল বিজেপি নয়, বিরোধী তৃণমূলই আর এক তৃণমূল বিধায়কের কেলেঙ্কারি সামনে এনে দিচ্ছে। কুণালের লোপ্পা বল পাওয়ার পর মুখ্যমন্ত্রীকে পায় কে? আপনারা যদি ওদের বিরুদ্ধে কোনো চুরি, দুর্নীতি, ত্রিপল লুকিয়ে রাখা, অবৈধ সম্পত্তি করা, যদি কোনো তথ্য থেকে থাকে লিখিতভাবে দেবেন, আমরা ব্যবস্থা নেব। অধিবেশন শুরু হতে দুই তৃণমূলের আকচাকচি বেঁধে যায়। প্রথম খোঁচাটা আসে সমর মুখোপাধ্যায়ের থেকে, যিনি এখন ঋতব্রত শিবিরে। নাম না করে মমতাপন্থী শোভনদেব চট্টোপাধ্যায়কে বেঁধেন রতুয়ার প্রবীণ বিধায়ক। আমি পুরোহিত, আমি পূজা করি, আমি কৃষির কি জানি, আমার খুঁটির জোর আছে, আমি কৃষিমন্ত্রী হয়ে গেলাম। থ্যাঙ্কস টু চিফ মিনিস্টার, কৃষিমন্ত্রী। আপনার চেয়ার বলছে কৃষক। জবাব দেওয়ার কাজটা কার্যত একাই নিজের কাঁধে নেন কুণাল। জল জমা নিয়ে পুরো নগর উন্নয়ন মন্ত্রীকে, তো পুরো নগর উন্নয়ন মন্ত্রী তিনি যদি তার সময় যদি কাজ না হয়ে থাকে, তা তিনিও বিধানসভায় আছেন, আপনারা তার কাছে জবাব চাইবেন। কুণাল ঘোষকে নিয়ে সময় নষ্ট করার মতো সময়, এনার্জি কোনোটাই আমার নেই। কুণাল ঘোষকে নিয়ে সময় নষ্ট করার মতো সময়, এনার্জি কোনোটাই আমার নেই। বিধানসভার অধিবেশন ছেড়ে বেরিয়ে গেলে পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা। বুধবার বাজেটের উপর আলোচনা বিধানসভায়। সেই আলোচনা ঘিরে মমতাপন্থী ঋতব্রতপন্থীদের রেশারেশি কোন পর্যায়ে পৌঁছয়, স্পিকারকে কতবার হস্তক্ষেপ করতে হয়, ট্রেজারি বেঞ্চ কত আমোদ পায়, এই নিয়ে কৌতূহলের শেষ নেই। সৌরভ গুহ, প্রদীপ্তকান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। নির্বাচন কমিশনের ঋতব্রতরা আসল তৃণমূল কার? লড়াই জোরদার। মমতার চিঠির পর কমিশনে ঋতব্রত শিবির। যেহেতু নিয়ম হচ্ছে, দেখুন মানে তো মগের মুলুক নয়, নিয়ম আছে, কানুন আছে। যে কোনো এনডব্লিউসি যখন গঠিত হয় তখন হচ্ছে সেটা নির্দিষ্ট করে নির্বাচন কমিশনকে কমিউনিকেট করার কথা। তো স্বাভাবিকভাবে আমরা কমিউনিকেট করেছি। আমরা যা যা নিয়ম মেনে, দ্যাট ইজ, আমি নির্বাচন কমিশনকে যেটা জমা দেবো পাবলিকলি সেটা বলবো না, দ্যাট ইজ আ ব্রিচ অফ প্রিভিলেজ। আমরা যেহেতু গতকাল আমাদের স্পেশাল সেশন হয়েছে, আমাদের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন, এনডব্লিউসি গঠিত হয়েছে, এটা নর্মাল যে গোটা প্রসেসটা ইলেকশন কমিশন মাস্ট বি অ্যাপ্রাইজড অ্যান্ড উই হ্যাড প্রিসাইসলি ডান দ্যাট। মেজরিটি অফ দ্য পিপল আর উইথ আস। আমরা এই তৃণমূল কংগ্রেস, তো আমরা হঠাৎ করে কেন হচ্ছে প্রতীকী বা ক্লেম করতে কেন যাবো, আর সিম্বলি বা মানে নামই বা ক্লেম করতে কেন যাবো? উই আর দ্য তৃণমূল কংগ্রেস। 28 বছর যিনি চেয়ারপারসন ছিলেন, তাকে কি আপনারা কোনো সাম্মানিক পদের জন্য অফার করবেন? আমরা তো বলেছি, বারবার বলেছি, এক কথা তো বারবার রিপিট করার কোনো মানে হয় না। আমরা বলেছি তো যে উনি আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকুন। সুবিচারের আশা জোগানোই শুধু নয়, এবার পদক্ষেপ করা শুরু করলেন মুখ্যমন্ত্রী। তিলোত্তমা তদন্তে কড়া অবস্থান নিয়েছিলেন আগে। এবার নিহত তামান্নার মা, আনিস খানের বাবা এবং কাকদ্বীপের দাস দম্পতির ছেলের সঙ্গে বিধানসভায় দেখা করলেন তিনি। এরপর তাদের রাজ্য পুলিশের ডিজির কাছে পাঠান মুখ্যমন্ত্রী। রাজ্য প্রশাসনের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন স্বজনহারা পরিবারের সদস্যরা। গোটা বাংলায় আমাদেরকে জিতিয়ে এনেছে। অভয়ের বিচার দিতে 3টে আইপিএস কে সাসপেন্ড করেছি, সন্দীপ ঘোষাদের তাড়িয়েছি, বাকি যা আছে পরিষ্কার করব। তৃণমূলের 15 বছরে এমন ছবি কেউ দেখেছেন? বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী গর্জন করে অপরাধীদের শাস্তি দেওয়ার কথা বলছেন, আর তার দলেরই কন্যাহারা বিধায়ক তিলোত্তমার মা বিধানসভায় বসে কাঁদছেন।
হাউ হাউ করে, এমন ছবি বাংলায় বেনজির। আর শুধু তিলোত্তমার মা তার দলের বিধায়ক বলেই নন, এই এক আশ্বাস তিনি দিয়েছেন নদিয়ার কালীগঞ্জের তামান্না খাতুন, হাওড়ার আমতার আনিস খান, দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের দম্পতি দেবু ও উষা দাস সহ সন্তানহারা একাধিক পরিবারকে। তামান্নার মা বিচার পাবে, রামপুর হাটে ওই 6 বছরের আদিবাসী কন্যা তার পরিবার বিচার পাবে, ময়নাগুড়ির ওই রাজবংশী ফ্যামিলি, রাজগঞ্জের ওই রাজবংশী ফ্যামিলি, কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয় বর্মন সহ হাঁসখালির নমসূত্র পরিবার, কামদুনি থেকে কসবা ল কলেজ, জিরো টলারেন্স, জিরো টলারেন্স। 23শে জুন নদিয়ার কালীগঞ্জে বোমার আঘাতে নিহত তামান্নার মৃত্যুবার্ষিকী। ঠিক 1 বছর আগে এই দিনটিতেই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার পরে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে প্রাণ যায় 9 বছরের তামান্না খাতুনের। হামলার অভিযোগে কয়েকজন গ্রেপ্তার হয় ঠিকই, কিন্তু মূল অপরাধীরা তৃণমূলের খাস বলে পুলিশ তাদের ছোঁয়নি বলে অভিযোগ ওঠে। পুরো আশ্বস্ত, সিএমও বলেছেন, আশ্বস্ত করেছেন এবং পুলিশও আশ্বস্ত করলেন যে যারা বাইরে আছে তাদেরও ধরা পড়বে। মানে ওনাকে বললাম, উনি বললেন আমি দেখছি, ঠিক হয়ে যাবে। হাওড়ার আমতার বাড়ির নিচে উদ্ধার হয় ছাত্রনেতা আনিস খানের মৃতদেহ। অভিযোগ, পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের উপস্থিতিতে তাকে বাড়ির ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়। ন্যায্য বিচার দেওয়ার জন্য এরা কথা দিয়েছে। মুখ্যমন্ত্রী যা বলেছে তাতে আমরা খুশি আছি। পঞ্চায়েত ভোটের আগের রাতে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে সিপিএম সমর্থক দেবু দাস ও উষা দাসকে তাদের বাড়ি শুদ্ধ পুড়িয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিন বিধানসভার শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার পরে স্বজনহারা 3 পরিবার যায় ভবানী ভবনে। রাজ্য পুলিশের ডিজির সঙ্গেও কথা বলেন তারা। সঙ্গে ছিলেন সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান ও সিপিএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়। এই সরকারের কাছে আমরা অনেক প্রত্যাশা আছে এবং সেই অনুযায়ী আমরা এসেছিলাম। আমরা সেই আশাই আছি আমরা সেই বিচারটা পাবো। এতদিন কি তদন্ত হয়নি? না, কিছুই হয়নি, কারণ 2018 থেকে আজকে 2026 কিছুই হয়নি। অ্যারেস্ট হয়েছে কেউ অ্যারেস্ট হয়নি। চিফ মিনিস্টারও খুব সহানুভূতির সাথে বিষয়টা নিয়েছেন এবং তার সাথে সাথেই উনি ডিজির কাছে পাঠিয়েছিলেন। ডিজি সমস্ত তথ্যটা নিলেন, নেওয়ার পর বললেন যে না, আশ্বস্ত করেছেন যে না ঠিক আছে, আমরা এই বিষয়টা আবার দেখছি। ছাত্রনেতা আনিস খান আমৃত্যু বামপন্থী এবং চূড়ান্ত বিজেপি বিরোধী অবস্থান থেকে রাজনীতি করে গেছেন। তামান্নার মা বিধানসভা নির্বাচনে কালীগঞ্জের সিপিএম এর প্রার্থী ছিলেন। কাকদ্বীপের দেবু ও উষা দাস সিপিএম এর সমর্থক ছিলেন। তাদের ছেলে দীপঙ্করও সিপিএম এর ভাবধারায় বিশ্বাসী। অর্থাৎ এই পরিবারগুলি বিচার পেলে সেখান থেকে কোনো রাজনৈতিক ডিভিডেন্ড পাবে না বিজেপি। তা জেনে শুনেও মুখ্যমন্ত্রী তাদের সময় এবং সুবিচারের আশ্বাস দিয়ে আসলে কি রাজ্যের প্রশাসনের গভীরে গেঁথে থাকা দলতন্ত্রের শিকড়টাকেই উপড়ে ফেলতে চাইলেন? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার মহরম নিয়ে নির্দেশিকা লালবাজারে শোভাযাত্রা এবং অন্যান্য কর্মসূচির ক্ষেত্রে নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিশেষ নির্দেশ। কোনো নতুন শোভাযাত্রায় অনুমতি নয়। বহু বছর ধরে চলে আসা শোভাযাত্রাগুলিতে শর্ত সাপেক্ষে অনুমতি। শোভাযাত্রায় আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র প্রদর্শন করা যাবে না। তাজিয়ার উচ্চতা সীমাবদ্ধ রাখতে হবে। শোভাযাত্রায় ডিজে ব্যবহার করা যাবে না, নির্দেশ লালবাজারে। আর দুর্গাপুজো নিয়ে এবার এখন থেকেই তৎপরতা কলকাতা পুলিশের। কলকাতার বারোয়ারি পুজোর উদ্যোক্তাদের জন্য নির্দেশিকা জারি পুলিশের। এবার বাগবাজার থেকে গোয়ালিয়র ঘাটে প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে বেঁধে দেওয়া হলো প্রতিমার উচ্চতা। 10 থেকে 11 ফুট উচ্চতা রাখতে হবে। এই ঘাটের কাছে রয়েছে চক্ররেলের লাইন ও রেলগেট। যাদের প্রতিমার উচ্চতা বেশি হবে তারা গোয়ালিয়র ও বাগবাজারের মধ্যবর্তী ঘাটে বিসর্জন করতে পারবে না। তাদের রতনবাবুর ঘাট বা উত্তর কলকাতার অন্য কোনো ঘাটে যেখানে চক্ররেলের লাইন নেই সেখানে প্রতিমা বিসর্জন দিতে হবে, নির্দেশ কলকাতা পুলিশের। এবার চোর চোর স্লোগান শুনলেন প্রাক্তন বিধায়ক পরেশ পাল। 2021-এর ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় ব্যাংশাল আদালতে হাজিরা দিতে যান পরেশ পাল। আর সেখানেই প্রাক্তন বিধায়ককে দেখে চোর চোর স্লোগান দেয় সাধারণ মানুষ।
এবার শিলিগুড়ি ও মিরিকের যোগাযোগ চালু করতে কাজে নামলো সেনাবাহিনী। দুধিয়ায় বেইলি ব্রিজের পাশাপাশি তৈরি হচ্ছে স্টিলের ফুটব্রিজ। গত শনিবার এক রাতে বৃষ্টিতেই বালাসন নদীতে জল বেড়ে তলিয়ে যায় দুধিয়ার হিউম পাইপের অস্থায়ী সেতু। বন্ধ হয় শিলিগুড়ি ও মিরিকের যোগাযোগ। কয়েক ঘন্টার মধ্যেই রাজ্য সরকারের নির্দেশে অস্থায়ী সেতু মেরামতের কাজ শুরু করে পূর্ত দপ্তর। 1 মিটার চওড়া ও 34 মিটার লম্বা স্টিলের ব্রিজ করা হবে। একইভাবে সেনাবাহিনীর উদ্যোগে হচ্ছে বেইলি ব্রিজ।